হ্যাঁ কিছু দাদা, দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছি। তো আজকে যেটা পড়াবো, আজকে এই ইউনিটটাও কমপ্লিট করে দেবো। হ্যাঁ, এগুলো ইউনিট গুলো ছোট ছোট আছে, মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউনিট গ্রুপের ইউনিট 10। তো সেইখানে আমাদের নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু ভূমিকা আলোচনা করি। আহ, এই নাগরিক শব্দটা বা সিটিজেন শব্দটা ইংরেজি সিটি থেকে বা বাংলা নাগরিক শব্দ নগর থেকে এসেছে। আমরা সাধারণত এমনি চলতি ভাষায় কি বলি? যারা নগরে বসবাস করে বা নগরের অধিবাসীকে নাগরিক বলি। ধরে নাও, বর্তমান যদি দেখা যায়, নগর বলতে কলকাতা, মুম্বাই, দিল্লি, বড় বড় যে নগর বা শহর, সেগুলোকে নগর বলে থাকি আমরা সাধারণ চলতি ভাষায়। তো সেই নগরের বা সেই শহরের অধিবাসীদের নাগরিক বলা হয়। তবে শব্দের দিক থেকে যদি আমরা মূলত এই সমস্ত শহরের অধিবাসীদের, বসবাসকারী জনগণকে নাগরিক বলতে পারি। কিন্তু কি হলো, কিছু বলবে কেউ? মিউট করে দাও। প্রাচীনকালে গ্রিসে বা রোমে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে সেখানে ছোট ছোট নগর রাষ্ট্রে বসবাস করতো সবাই। সেখানে আহ যদিও নাগরিকতার একটা আলাদা কনসেপ্ট ছিল, প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিক বলতে মূলত যে সমস্ত জনগণ সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, তাদেরকেই নাগরিক বলা হতো। আর সমাজের বাকিরা, যেমন দাস, শ্রমিক, স্ত্রীলোক, এরা কিন্তু রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারতো না বা করতো না। সেই কারণে এদের কিন্তু নাগরিক বলা হতো না। এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে যে প্রাচীন গ্রিসে কাদের নাগরিকদের মর্যাদা ছিল না? তাহলে দাস, শ্রমিক ও স্ত্রীলোক। কিন্তু বর্তমানে যদি দেখি, তাহলে দেখবো যে এই যে সংকীর্ণ শব্দটির যে সংকীর্ণ অর্থ, সেই অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। আধুনিক কালে, আধুনিক রাষ্ট্রে নাগরিকত্ব বলতে একটা আহ, বিস্তীর্ণ ধারণা, সংকীর্ণ নয়। হ্যালো। রাষ্ট্রের, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে মানে ওই যে হ্যাঁ মানে প্রাচীন গ্রিস আর রোমে যেটা আছে কি না, যে দাস, হ্যাঁ। শ্রমিক এবং স্ত্রীদের মানে হুম। নাগরিকত্বের মর্যাদা পেতেন না, মানে এটা এটা কি মানে এরিস্টটলের কনসেপ্ট থেকে তো আমরা জানি, তাই না? এরিস্টটল থেকে কি এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে তো মানে অবশ্যই কোনো এরিস্টটল কোনো এরিস্টটল চাইনি তো, মানে স্লেভদের নাগরিকত্ব দিতে চাইনি, শ্রমিকদের দিতে চাইনি, স্ত্রীদের দিতে চাইনি, বা বয়স্ক হুম ওল্ড মেনদের দিতে চাইনি। হুম, ঠিক। দিতে চাইনি, আর সেখানে ছিলও না আর কি। হ্যাঁ, হ্যাঁ 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 দাদা, হ্যাঁ। ঠিক আছে। তো বর্তমানে আধুনিক রাষ্ট্রে কি দেখছি আমরা? রাষ্ট্রের আয়তন বাড়ছে। আগে যেরকম ছোট ছোট নগর রাষ্ট্রে জনগণ বসবাস করতো, সেটা আয়তন বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই কোন একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলা হয়ে থাকে। বর্তমানে যে নাগরিকের ধারণা, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কাজে বা শাসন কাজে অংশগ্রহণ করতেই হবে, এই যে কনসেপ্ট, যেটা গ্রিক দেশে বা গ্রিক রাষ্ট্রে ছিল, সেটা কিন্তু বর্তমানে নাই। সেটা কনসেপ্টটা পরিবর্তন হয়েছে, বলছে যে যে কোনো রাষ্ট্রে তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, তাহলে আমরা তাকে নাগরিক বলবো। এছাড়াও নাগরিকরা তাদের যে সার্বিক বিকাশের জন্য রাষ্ট্রের কাছ থেকে সব ধরনের অধিকার ভোগ করে থাকে। আর বিনিময়ে তারা কি করে, কিছু কর্তব্য পালন করে। আমরা জানি আমাদের ভারতের সংবিধানেও আহ একদিকে যেরকম অধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার, ঠিক একই রকম মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। তো নাগরিকের সাথে এই অধিকার এবং কর্তব্য, এটা কিন্তু সম্পর্কিত। এবার আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাগরিকত্বের সংজ্ঞার আলোচনা করে নিই। প্রথমে আমরা শ্রীনিবাস শাস্ত্রী, তার যে বক্তব্য সেটা তুলে ধরবো। তিনি বলছেন, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য অর্থাৎ সদস্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট এবং সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে, তাকেই নাগরিক বলা হয়। কয়েকটা শর্ত এখানে বলেছে। তাকে রাষ্ট্রের সভ্য হতে হবে,
পরিপূর্ণ আত্মবিকাশের জন্য যথেষ্ট সচেষ্ট হতে হবে, সমাজের সার্বিক কল্যাণের সম্পর্কে সচেতন হতে হবে, তাকে নাগরিক বলবে। বিচারপতি মিলার বলছে, নাগরিকরা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, তার বিনিময়ে অধিকার ভোগ করলে একজন নাগরিকের কর্তব্য শেষ হয় না। এই দুটো শর্ত ছাড়াও তাকে রাষ্ট্রের সামগ্রিক উন্নতিতে যোগদান করতে হয়। সেজন্য প্রতিটি নাগরিকের নৈতিক এবং মানসিক উৎকর্ষ সাধন একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেছেন। অধ্যাপক ল্যাস্কি কি বলছেন? অধ্যাপক ল্যাস্কি বলছেন, নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। এখানে একটু পলিটিক্যাল কনসেপ্টটা নিয়ে এসছে যে সমাজের মঙ্গল সাধনের জন্য শুধুমাত্র অধিকার কর্তব্য পালন করবে না, এবং সমাজের মঙ্গল কি হবে, কিভাবে হবে, সেই ব্যাপারে সাজেশন দিবে, মতামত ব্যক্ত করবে। সুতরাং কি বলছেন তিনি, যে নাগরিকের কর্তব্য হলো সমাজের সার্বিক কল্যাণের সহযোগী হওয়া। কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কথায় নাগরিকের চিন্তা থাকবে না, সাথে সাথে সমষ্টিগত স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক নাগরিক নিজের কর্তব্য পালন করবে। দেখ, উপরে যে কয়েকজনের বক্তব্য, আরো অনেকের সংজ্ঞা আছে, তোমরা সেটা বই থেকে পড়ে নিতে পারো। আমি দু তিনটা এখানে তুলে ধরেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো উপরে আলোচনার ক্ষেত্রে আমরা একটা সার্বজনীন সংজ্ঞা বলতে পারি। সেখানে কি বলা হয়েছে, নাগরিক বলতে একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী, প্রথম শর্তকেই স্থায়ীভাবে বসবাসকারী এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব ধরনের সামাজিক রাজনৈতিক অধিকার ভোগ করে, এবং সামাজিক কল্যাণের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে। অর্থাৎ চারটা শর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে স্থায়ীভাবে বসবাস করতে হবে, আনুগত্য প্রদর্শন করতে হবে, সামাজিক রাজনৈতিক অধিকার ভোগ করবে এবং সামাজিক কল্যাণের জন্য চেষ্টা করবে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাগরিক ও বিদেশি। আমরা নাগরিক সম্পর্কে উপরে আলোচনা করলাম বিস্তারিত, নাগরিক কাকে বললে, তার কোথা থেকে উৎপত্তি হয়েছে। এবার নাগরিকত্ব যদি আরো স্পষ্টভাবে বুঝতে হয় তাহলে বিদেশি সম্পর্কেও ধারণা থাকা দরকার, কারণ তাহলে আমরা ডিফার করতে পারবো। তো বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে জনগণকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা দেশের যে জনসমষ্টি থাকে তাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নাগরিক, দ্বিতীয় হচ্ছে বিদেশি। যখন কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে বিদেশে কোনো বিশেষ কাজের জন্য সাময়িকভাবে বসবাস করে তখন তাকে বলা হয় বিদেশি। যেমন ধরে নাও, একজন ভারতীয় ছাত্র বা একজন চাকরিজীবী তিনি নিজের দেশ ছেড়ে আমেরিকা বা জার্মানিতে গিয়ে কয়েক বছরের জন্য সেখানে পড়াশোনা করতে, ছাত্ররা পড়াশোনা করতে গেল, এবং চাকরিজীবীরা বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করে বা এই সমস্ত বিষয়ে অনেক অধ্যাপকরাও বিদেশে চাকরি করতে যায়। তো সাময়িকভাবে সেখানে চাকরির জন্য থাকে, তখন তাকে সেই আমেরিকা বা জার্মানির তাকে কি বলে ডাকা হয় বা কি বলে পরিচিতি দেওয়া হয়, বিদেশি বলে, ফরেনার বলে। তো এইভাবে ফরেনার বা বিদেশি আমরা চিহ্নিত করতে পারি। এবার এই বিদেশি বা ফরেনার একে আবার দুভাগে ভাগ করা হয়, দু ধরনের। একটা হচ্ছে বন্ধু সমভাবাপন্ন, শত্রু সমভাবাপন্ন। এক দেশ থেকে যখন অন্য দেশে শত্রুতার সম্পর্ক থাকে তখন এক দেশের নাগরিক অন্য দেশে বিদেশি হিসাবে থাকলেও তাকে শত্রু ভাবাপন্ন বিদেশি বলা হয়। আবার যদি মিত্রতার সম্পর্ক থাকে দুই দেশের মধ্যে, তাহলে সেই দেশের নাগরিক অপর দেশের নাগরিকের কাছে কি হবে, বন্ধু মনোভাবাপন্ন। এবার উদাহরণে আসি, ধরে নাও কোন ভারতীয় নাগরিক আমেরিকায় গিয়ে আর বিদেশি হিসাবে নিজের কাজের জন্য সাময়িকভাবে বসবাস করছে, তখন সেই ভারতীয় আমেরিকার কাছে কি বন্ধু ভাবাপন্ন বিদেশি। অর্থাৎ আমেরিকার সাথে বর্তমানে যদি দেখি তাহলে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেজন্য বন্ধু ভাবাপন্ন
আবার উল্টো ক্ষেত্রে যদি দেখি যে কোনো ভারতীয় পাকিস্তানে গেছে, বা কোনো পাকিস্তানি ভারতে এসে সাময়িকভাবে নিজেদের কাজকর্মের জন্য বসবাস করছে, তখন পাকিস্তানের কাছে সে ব্যক্তিকে শত্রু ভাবাপন্ন বিদেশি বলে বিবেচিত হয়। তো বোঝা গেছে তো? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ। নাগরিক ও বিদেশের মধ্যে এবার সাদৃশ্য কিছু তুলে ধরবো আমরা। কি কি সাদৃশ্য আছে? নাগরিক বা বিদেশি যে দেশেরই বসবাস করুক না কেন, তাকে সেই দেশের রাষ্ট্রীয় আইন মেনে চলতে হয়। অর্থাৎ নাগরিক বিদেশি উভয়কেই রাষ্ট্রীয় আইন মেনে চলতে হয়। আইন অমান্য করলে নাগরিক বিদেশি উভয়কেই শাস্তি ভোগ করতে হয়। অর্থাৎ যদি আইনকে না মেনে চলে, তাহলে যেমন নাগরিককেও শাস্তি ভোগ করতে হয়, ঠিক একই রকম বিদেশিকেও শাস্তি ভোগ করতে হয়। নাগরিক ও বিদেশি উভয় কি হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক অধিকার ভোগ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় একজন নাগরিক মতো একজন বিদেশি তার ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা কিংবা সম্পত্তির স্বাধীনতা বা অধিকার ভোগ করে থাকে। নাগরিকদের মতো বিদেশিরাও কর প্রদান করে, ট্যাক্স পেয়ার হিসাবে দুজনই গণ্য হয়, দুজনকে ট্যাক্স পে করতে হয়। একজন বিদেশি যদি বাজার থেকে কিছু জিনিস ক্রয় করে, তাকে নাগরিকদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর দিতে হয়। আরো কিছু আহ সাদৃশ্য আছে। যাই হোক, এবার আমরা পার্থক্য কিছু আলোচনা করব। নাগরিক ও বিদেশি কিভাবে আমরা চিহ্নিত করবো এরা নাগরিক, এরা বিদেশি, এবং দুজনের মধ্যে কি পার্থক্য আছে। তো আমরা যদি স্থায়ী ক্ষেত্রে দেখি, স্থায়িত্বের দিক থেকে, তাহলে একজন নাগরিক হলেন রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, কিন্তু বিদেশি কখনো রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে পারে না। আমি আগেই আলোচনা করলাম যে একজন বিদেশি অন্য কোনো দেশে গিয়ে সাময়িকভাবে বসবাস করে, কোনো বিশেষ কাজ উপলক্ষে সে সেখানে বসবাস করে, এবং কাজ শেষ হলে সে কি করে নিজের দেশে ফিরে যায়। তো সেজন্য তার যে স্থায়িত্ব সেটা চিরস্থায়ী নয়, সেটা সাময়িক ভাবে সে সেখানে থাকে। আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে একজন নাগরিক তার নিজের রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন ভাবে আনুগত্য প্রদর্শন করে, কিন্তু একজন বিদেশি তার নিজের রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শন করে, কিন্তু অস্থায়ীভাবে বসবাসকারী রাষ্ট্রের প্রতি তার সে আনুগত্য প্রদর্শন করতে বাধ্য করতে পারে না। যতদিন সে রাষ্ট্রে আছে, বসবাস করছে অন্য রাষ্ট্রে গিয়ে, সে রাষ্ট্রের আইন তাকে মানতে হবে, সেখানকার নিয়ম কানুন মেনে চলতে হবে, কিন্তু সেই রাষ্ট্রের আনুগত্য তাকে মানতেই হবে, আনুগত্য প্রদর্শন করতেই হবে, এরকম কোনো বিষয় নাই। যেটা নাগরিকত্বের ক্ষেত্রে আমরা দেখি, নাগরিকদের ক্ষেত্রে, যে স্বাভাবিকভাবে সে তার দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে, দেশের প্রতি শ্রদ্ধা সম্মান প্রকট করে। তো এটা একটা অন্যতম পার্থক্য। অধিকার ভোগের ক্ষেত্রে একজন নাগরিক তার নিজের দেশে সব রকম অধিকার, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার ইত্যাদি ভোগ করে। কিন্তু একজন বিদেশি, আমরা আগে দেখলাম যে সব রকম অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকার থেকে সে বঞ্চিত, সে রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, কারণ একজন বিদেশি কখনোই আর অস্থায়ী বসবাসকারী রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করে না। একজন বিদেশি কখনোই ক্যান্ডিডেট হতে পারে না, একজন বিদেশিকে কখনোই তাকে ভোট দানের অধিকার দেওয়া হয় না। এটা একটা বড় পার্থক্য। কর্তব্যের দাবির ক্ষেত্রে একজন রাষ্ট্র একজন নাগরিকের কাছে কতগুলি কর্তব্যের দাবি করতে পারে, যে একজন নাগরিককে তার নিজস্ব যে কর্তব্য, সে কর্তব্য মেনে চলতে হবে। উদাহরণ হিসেবে এখানে বলতে পারি যে নাগরিকদের সেনাবাহিনীতে যোগদান আবশ্যিক বলে রাষ্ট্র ঘোষণা করতে পারে। যদি কোনো ন্যাশনাল সিকিউরিটির বিষয় আছে বা বৈদেশিক আক্রমণের বিষয় থাকে, বা যে সেনাবাহিনী তাকে শক্তিশালী করার বিষয় থাকে, তাহলে রাষ্ট্র কিন্তু নোটিফিকেশন করে তার প্রত্যেক নাগরিককে বা তার পছন্দ মতো নাগরিককে সেনাবাহিনীতে যোগদানের জন্য আর ঘোষণা করতে পারে। প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো তার দেশের সুরক্ষা সুনিশ্চিত করা, কিন্তু বিদেশির ক্ষেত্রে এগুলো থাকে না। বিদেশে তার যে বিদেশে বাস করছে তার দেশের কি হলো না হলো সেগুলো বিষয় না, তারা যে স্বার্থ নিয়ে এসছে, পড়াশোনার স্বার্থে আসলে পড়াশোনা নিয়ে মত থাকবে, যদি ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসে, চাকরির জন্য স্বার্থে আসে, সে চাকরি করতে বাস। তো এইটুকুই তারা আর বাধ্য থাকে। তারা রাষ্ট্রের প্রতি সুরক্ষার, রাষ্ট্রের যে সুরক্ষার সে দায়িত্ব তারা নেয় না। বহিষ্কারের ক্ষেত্রে এখানেও নাগরিক এবং
বিদেশের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। নাগরিকরা যতই অসৎ হোক বা দুর্নীতিপরায়ণ হোক, তাকে দেশ থেকে বহিষ্কার করা যেতে পারে না বা করে না সাধারণত। কিন্তু একজন বিদেশি সে যদি অসৎ আচরণ করে বা দুর্নীতি করে, তাহলে তৎক্ষণাৎ সেই সরকার বা সেই দেশ তাকে তার নিজের দেশে পাঠিয়ে দিতে পারে বা দেশ থেকে বহিষ্কার করে দিতে পারে। এই ক্ষমতাটা আছে। তুমি সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। এবার শাস্তি দানের ক্ষেত্রে যদি দেখি পার্থক্য, তো রাষ্ট্র গুরুতর অপরাধের জন্য তার নাগরিকের যে কোনো ধরনের শাস্তি দিতে পারে, কিন্তু যেমনকি মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারে। কিন্তু বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নাই। সে তার রাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে, বহিষ্কার করতে পারে, কিন্তু বিদেশিকে মৃত্যুদণ্ড ঘোষণা করবে এইটা কিন্তু ক্ষমতা নেই। তবে সন্ত্রাস জনিত কারণে বা সন্ত্রাসবাদী হিসেবে যদি কোনো বিদেশি অবৈধভাবে নিজের অন্য দেশে প্রবেশ করে, সেই দেশের ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়ে, তাহলে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে। তার জলজ্যান্ত উদাহরণ আমরা বলতে পারি, কি বলতো? আজমল কাসব আর কি নাকি? হ্যাঁ, আফজল কাসাব। তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কারণ সে অবৈধভাবে ভারতবর্ষের ক্ষতি সাধনের জন্য পরিকল্পিতভাবে ভারতবর্ষে এসেছিল আতঙ্কবাদী হিসাবে। তো এটা আছে। রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, রাষ্ট্র আহ, নাগরিক স্বদেশে থাকুক বা বিদেশে থাকুক, এটা রাষ্ট্র হবে না, এটা নাগরিক হবে। তার জীবন এবং সম্পত্তি রক্ষার অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে সেই রাষ্ট্রের, যে রাষ্ট্রের সে নাগরিক। আবার কোনো বিদেশি যতক্ষণ একটি রাষ্ট্রের মধ্যে থাকে, ততক্ষণ তার জীবন এবং সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সে যে দেশে থাকে সে দেশের সরকার বা রাষ্ট্রের। তো সাময়িকভাবে বসবাস করার পর সে যখন তার নিজের দেশে ফিরে যায়, তখন সে দায়িত্ব আর রাষ্ট্রের থাকে না। কিন্তু একজন নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব থাকে যে তার জীবন এবং সম্পত্তির রক্ষা করতে তার হবেই। সে যদি ভারতবর্ষে বা নিজের দেশে থাকে বা বিদেশে গিয়ে বসবাস করে, বিদেশে গিয়ে বসবাস করলেও তার জীবন ও সম্পত্তি যেরকম যে দেশে বসবাস করছে সে দেশের সরকারের দায়িত্ব, ঠিক একই রকম সে যে দেশের নাগরিক সেই দেশেরও সরকার বা রাষ্ট্রের কিন্তু দায়িত্ব হচ্ছে তার জীবন ও সম্পত্তি রক্ষা করা। গতিবিধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুদ্ধের সময় বা কোনো স্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্র বিদেশিদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। তাদের একটা নির্দিষ্ট এলাকা বেঁধে দেওয়া হয়তো, সেখানে যাওয়া যাবে না, বা এই এই অধিকারগুলো তাদেরকে দেওয়া হবে না, এটা কিন্তু বিদেশির ক্ষেত্রে রাষ্ট্র ঘোষণা করতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কেবলমাত্র সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল ছাড়া নাগরিকদের স্বাধীনভাবে যাতায়াতের কোনো বাধা দিতে পারে না। তারা যেখানে খুশি যেমন খুশি যেতে পারে, শুধুমাত্র যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া বা সামরিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া। তো মোটামুটি বিদেশি কাকে বলে, নাগরিক কাকে বলে, নাগরিক বিদেশের মধ্যে সব পার্থক্য এবং দুয়ের মধ্যে মিল, সেগুলো আমরা আলোচনা করলাম। এবার যেটা আমরা বিষয় আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে অনেক প্রশ্ন থাকে। নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি কি? তো সাধারণত যে কোনো রাষ্ট্রের বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকেই নাগরিক বলা হয়। তো নাগরিক তেমনি এমনি হয় না, প্রত্যেককে নাগরিকত্ব অর্জন করতে হয়। তো এই নাগরিকত্ব অর্জনের দুটো দিক আছে, একটা হচ্ছে স্বাভাবিকভাবে, একটা হচ্ছে জন্মসূত্রে, অর্থাৎ জন্মসূত্রে নাগরিক, স্বাভাবিকভাবে অর্থাৎ জন্মসূত্রে, এবং দ্বিতীয় হচ্ছে কৃত্রিম উপায়ে বা অনুমোদন দ্বারা। অর্থাৎ আমি আলোচনা করছি পরবর্তীতে যে কোন ব্যক্তি তার কোন দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে এবং তাকে অনুমোদন দিলে সে নাগরিক অর্জন করতে পারে। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জন্মসূত্রে অর্জিত নাগরিকত্ব, অর্থাৎ স্বাভাবিকভাবে। তো এরও আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে রক্তের সম্পর্কের নীতি, দ্বিতীয় হচ্ছে জন্মস্থান নীতি। এগুলো আমি পরে আলোচনা করছি। রক্তের সম্পর্ক নীতিটা কি? এই নীতি অনুসারে শিশু যে কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, তার পিতামাতা যে দেশের নাগরিক, উত্তরাধিকার সূত্রে শিশু সে দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো ভারতীয় দম্পতির শিশু জন্ম যদি আমেরিকায় হয়, তাহলে সেই শিশু উত্তরাধিকার সূত্রে তথা রক্তের সম্পর্ক অনুসারে তিনি ভারতের নাগরিক হবে, সে যে দেশে জন্মগ্রহণ করুক না কেন। যেহেতু তার পিতামাতা ভারতীয়, তার পিতামাতা অভিভাবক ভারতের নাগরিক, সেজন্য তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় জন্মস্থান, সরি, রক্তের সম্পর্ক অনুসারে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে এই নাগরিকত্ব অধিকার কয়েকটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। অর্থাৎ কত প্রজন্ম পর্যন্ত এই অধিকার দেওয়া হবে সেটা কিন্তু সীমাবদ্ধ করা হয়েছে। আবার জার্মানি, আয়ারল্যান্ড শুধুমাত্র তাদেরকে নাগরিকত্ব দেয় যারা প্রত্যেক প্রজন্মকে তার পররাষ্ট্র বিষয়ক দপ্তরে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধ করে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা তাকে সাথে সাথে জানাতে হয় যে অমুক দেশে তার প্রজন্ম জন্মগ্রহণ করেছে। অন্যদিকে আবার কয়েকটি দেশ আছে যেমন ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, এই প্রজন্মের কোনো ধরনের সীমাবদ্ধতা নাই, পূর্বপুরুষ নাগরিক হলেই কেউ নাগরিকত্ব দাবি করতে পারে। বেশিরভাগ দেশে দেওয়ানি আইনে এই ধরনের নাগরিকত্বের অস্তিত্ব বিদ্যমান, অর্থাৎ এই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, আয়ারল্যান্ড এদের সীমাবদ্ধ আছে। এদের স্যার প্রজন্ম। স্যার হ্যাঁ বলো। স্যার, রক্ত সম্পর্কের নীতির ক্ষেত্রে তাহলে কোন কোন দেশের উদাহরণ দেওয়া যেতে পারে? কোন কোন দেশের? এখানে যেগুলো দেশ আছে সবগুলো রক্ত সম্পর্ক নীতি মেনে নিয়েছে। হ্যালো। আমেরিকা, হ্যাঁ আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জার্মানি, হ্যালো। ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড। হ্যাঁ বলো রোজিত। দাদা বলছি যে মানে রক্ত সম্পর্ক নীতি যেটা আছে, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড হবে, তার সঙ্গে সুইডেনও হবে। হ্যাঁ হবে তো, মানে অনেকগুলো দেশ সুইডেন আছে, এখানে বলে দিয়েছে না সুইডেনের বেশি। সুইডেনের হ্যাঁ, সুইডেনের ক্ষেত্রে রক্ত সম্পর্ক নীতিটা মেনেছে। মানে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তিনটা দেশ নাকি? ঠিক। না, বেশিরভাগ দেশেই আছে, কোন কোন দেশ আহ, প্রজন্ম সীমাবদ্ধ করেছে, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন। আমি ধরো না ভারতীয়, আমার ছেলে সেখানে জন্মগ্রহণ করলে সে ভারতীয় হতে পারে, বা তার ছেলে সেখানে জন্মগ্রহণ করলে সে ভারতীয় হতে পারে। তার ছেলে যদি জন্মগ্রহণ করে, তার পূর্বপুরুষরা যদি সেখানে না থাকে, তাহলে কিন্তু সে ভারতীয় হতে পারবে না, বুঝলে? তখন তাকে আমেরিকার হ্যাঁ স্যার, বা কানাডার নাগরিকত্ব নিতে হবে। ঠিক তবে ঠিক দাদা ঠিক। পুরোপুরি ভাবে যদি মানে রক্ত সম্পর্ক নীতি মানে যদি বলা যায়, তাহলে ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড এন্ড সুইডেন, এই চারটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো এটা নিচে তো দিয়ে দিয়েছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক। কিন্তু সুইডেনটা হবে দাদা। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার যেটা হচ্ছে জন্মস্থান নীতি। তো এই নীতি অনুসারে শিশুর মাতা পিতা যে দেশেই জন্মগ্রহণ, যে দেশেরই নাগরিক হোক না কেন, শিশু যে দেশে জন্মগ্রহণ করবে তাকে সেই দেশের নাগরিক বলা হবে। ধরে নাও কোনো ভারতীয় দম্পতি আর্জেন্টিনা গেছে, বেড়াতে গেছে, তো আর্জেন্টিনায় গিয়ে সেখানে সন্তান জন্ম দিয়েছে। তো জন্মস্থান নীতি অনুসারে তিনি, সেই শিশুটি আর্জেন্টিনার নাগরিক বলে গণ্য হবে। বা কোনো ভারতীয় দম্পতি আমেরিকায় গেছে, ব্রিটেনে গেছে, তো সে জন্মস্থান নীতি অনুসারে সেখানকার নাগরিকত্ব অর্জন করবে। এবার ধরে নাও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় যে আহ, বিমান বা জাহাজে চলাকালীন কোনো শিশু জন্ম হলো। বিশেষ করে জাহাজের সময় আমরা দেখি যে দিনের পর দিন সমুদ্রে পাড়ি দিয়ে অন্য দেশে যেতে হয়। তো মাঝ সমুদ্রে সেখানে কোনো দম্পতির সন্তান প্রসব হলো, তাহলে সে কোন দেশের নাগরিক হবে? এই নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। তো তবে সেখানে বলা হচ্ছে জন্মস্থান নীতি অনুসারে সেই বিমান বা জাহাজটিতে যে দেশের পতাকা লাগানো থাকবে, অর্থাৎ এক কথায় বিমান বা জাহাজটি আহ, যে দেশের মালিকানা হবে বা যে দেশের হবে, শিশুটি সেই দেশেরই নাগরিকত্ব অর্জন করবে। এবার ধরে নাও ব্রিটেনগামী ব্রিটিশ পতাকাযুক্ত কোনো জাহাজ বা বিমানে ভারতীয় দম্পতির শিশু জন্ম হলো, তাহলে জন্মস্থান নীতি অনুসারে সে ব্রিটেনের নাগরিকত্ব পাবে, যেহেতু সে জাহাজটাতে বা বিমানটাতে ব্রিটেনের পতাকা লাগানো আছে বা ব্রিটেন হচ্ছে সেই জাহাজ বা বিমানের মালিক। রোমান আইন জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব অর্জনের প্রধান সমর্থক।
বর্তমানে আর্জেন্টিনা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এইখানে জন্মস্থান নীতি পুরোপুরি ভাবে আর গ্রহণ করা হয়েছে। এবার আলোচনা করব এই দুটোর মধ্যে কোনটা সাইন্টিফিক, কোনটা অধিক গ্রহণযোগ্য। তো আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে জন্মস্থান নীতি অপেক্ষা রক্তের সম্পর্ক নীতিটি হচ্ছে অধিক গ্রহণযোগ্য, বিজ্ঞানসম্মত। যদিও এ নিয়ে বিতর্ক আছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করেছে। তো রক্তের সম্পর্ক নীতি অনুসারে অনেক সময় পিতামাতা জাতীয়তা প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবু এই নীতিটি বেশি বিজ্ঞানসম্মত। কেন? জন্মস্থান নীতি অনুসারে কোনো শিশু জন্ম আকস্মিকভাবে অন্য কোনো দেশে হলে তার নাগরিকত্ব সে দেশের হয়, অর্থাৎ শিশুর উপর জোর করে সে দেশের নাগরিকত্ব চাপিয়ে দেওয়া হয় জন্মস্থান নীতি অনুসারে। কিন্তু রক্ত সম্পর্ক নীতি অনুসারে তার বাবা মা ডিসাইড করবে যে সে কোন দেশের, বা বাবা মা যে দেশের নাগরিক হবে শিশুটিও সে দেশের নাগরিক হতে পারবে। আবার জন্মস্থান নীতি অনুসারে এক দম্পতি যদি একাধিক সন্তান হয়, একাধিক রাষ্ট্রে জন্মগ্রহণ করলো, তাহলে সমস্যা দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে ধরে নাও একজন ভারতীয় দম্পতির 4টা সন্তান, পৃথক পৃথক রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। কেউ আমেরিকায়, কেউ ব্রিটেনে। যখন আমেরিকায় বেড়াতে গেল সেখানে একটা সন্তান জন্ম হলো, আবার পরে 2 বছর 3 বছর পর ব্রিটেনে বেড়াতে গেলো, সেখানে একটা সন্তানের জন্ম হলো। তারপরে আর্জেন্টিনা গেল, এরকম 4টা রাজ্যে 4 সন্তানের জন্ম হলো। তাহলে যদি রক্ত সম্পর্ক নীতি না মানা হয়, শুধুমাত্র জন্মস্থান নীতি নাগরিকত্ব অর্জনের মূল উপায় মানা হয়, তাহলে কিন্তু সেই বাবা মা কি করবে? তারা কোথায় থাকবে? ভবিষ্যৎ তাদের আছে? তো এই নিয়ে একটা বড় সমস্যা দেখতে পাবে। সেজন্য জন্মস্থানের থেকে রক্তের সম্পর্কটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য এই যে জন্মস্থানটাকে অনেকে অযৌক্তিক বলে মনে করেছে। এবার যেটা দ্বৈত নাগরিকতায় সম্পর্ক সমস্যা, এই যে দুটো নীতি প্রয়োগ করতে গিয়ে দেখা গেল ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দুটো নীতি অনুসরণ করা হয়েছে, মানে দ্বৈত নাগরিকতা সমস্যা দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে যদি বলা হয় যে একটি ব্রিটিশ দম্পতির সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করেছে, তাহলে জন্মস্থান নীতি অনুসারে সে কি আমেরিকার নাগরিক, আবার রক্তের সম্পর্ক অনুসারে সে ব্রিটিশের নাগরিক বা ব্রিটেনের নাগরিক। এবার দুজনই, ব্রিটেন এবং আমেরিকা দুজনই কি করবে? সে শিশুটিকে নিজের দেশের নাগরিক বলে দাবি করবে। এমনি সাধারণ ক্ষেত্রে হয়তো করবে না। দেখা গেলো শিশুটি এক্সট্রা অর্ডিনারি হলো, বা শিশুটির যে কোয়ালিটি বা তার যে গুণাবলী সেটা সেই দেশের পক্ষে লাভজনক, তখন কি করবে? আমেরিকাও তাকে ছাড়তে চাইবে না, ব্রিটেনও তাকে ছাড়তে চাইবে না। যে কারণ সে একজন বড় সায়েন্টিস্ট হলো বা বড় বিশেষজ্ঞ হলো, তাহলে কোনো দেশকে তার বিশেষজ্ঞ নাগরিককে হারাতে চাইবে, ছাড়তে চাইবে? তো ব্রিটেন আমেরিকা দুজনেই দাবি করতে পারে। তখন কি হবে? তখন বলা হচ্ছে যে এর সমাধানের দুটি উপায়ের কথা বলা হয়েছে। একই, শিশুটি প্রাপ্তবয়স্ক হলে তাকে ব্রিটেন অথবা আমেরিকার যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে হবে। অর্থাৎ সে যখন ম্যাচিওর হবে তখন তাকে বলা হবে তুমি কোন দেশের নাগরিকতা দাও, আমেরিকান নিবে না ব্রিটেনের। তো তখন শিশুটি যে দেশের নাগরিকতা গ্রহণের ইচ্ছা প্রকাশ করবে তাকে সে দেশের নাগরিক স্বীকার করে নেওয়া হবে, এতে অন্য কোনো রাষ্ট্র আপত্তি করবে না। সেটা একটা হতে পারে। দ্বিতীয় উপায় হতে পারে এই দ্বৈত নাগরিকতা সমস্যার সমাধান করতে গিয়ে দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে পারে। দুটি রাষ্ট্র আলাপ আলোচনা করে চুক্তি করে যেরকম ভাবে সিদ্ধান্ত নিবে সেভাবে সমাধান করা যেতে পারে। এবার পরবর্তী যে বিষয় আছে নাগরিকত্ব অর্জনের, অনুমোদন সাপেক্ষ বা কৃত্রিম নাগরিকত্ব। অনুমোদন সাপেক্ষ কি? একজন নাগরিক যে কোনো দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে এর মাধ্যমে। তো অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের দুটো দিক আছে। একটা হচ্ছে ব্যষ্টিগত বা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল নাগরিকত্ব অর্জন, দ্বিতীয় হচ্ছে সমষ্টিগত নাগরিকত্ব অর্জন। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ।
এবার এই ব্যক্তিগত নাগরিকত্ব অর্জন বলতে কি বুঝি? তো একজন ব্যক্তি কোন রাষ্ট্রে অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারে। তবে ওই রাষ্ট্র যদি আবেদনকারীর আবেদন মঞ্জুর করে, তবে সেই ব্যক্তি ওই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হতে পারে। একে ব্যষ্টিগত নাগরিকত্ব বা অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব বলে। অর্থাৎ একজন ব্যক্তি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে আহ, জনগণের সে কোনো একটা দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে। এই অনুমোদন সিদ্ধ নাগরিকত্বকে দুটি অর্থে ব্যবহার করা হয়, যথা ব্যাপক স্যার অর্থে, আরেকবার, সংকীর্ণ অর্থে। স্যার আরেকবার বলুন তো হ্যাঁ স্যার, বলো। আরেকবার বলুন তো স্যার। হ্যাঁ, কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, সে যদি মনে করে যে ধরে নাও আহ, একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব অর্জন করতে চায়, কোনো ব্রিটেন বা তসলিমা নার্সিনের কথা যদি আমরা বলি, তো তসলিমা একজন এই ধরনের কোনো বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি যদি মনে করে যে আমি অমুক দেশের নাগরিকত্ব নিতে চাই, তখন তাকে ব্যক্তিগতভাবে সেই দেশের যে নাগরিকত্ব অর্জনের ফর্ম আছে সেই ফর্ম ফিল আপের মাধ্যমে কিছু তথ্য দিয়ে আবেদন করতে হবে। এবার সেই আবেদনকারীর আবেদন যদি সে রাষ্ট্র মঞ্জুর করে, তবে সে রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারে। এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত নাগরিকত্ব বা অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব। ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার ব্যাপক অর্থ মানে কি? ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ বলতে সেনাবাহিনীতে যোগদান, বিবাহ, চাকরি গ্রহণ, স্থায়ী সম্পত্তি কর প্রভৃতি উপায়ের যে কোনো একটির দ্বারা কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করাকে বোঝায়। অর্থাৎ বিবাহ সূত্রে কোনো ভারতীয় কোনো আমেরিকানকে বিবাহ করলো, চাকরি করতে করতে অনেকদিন ধরে সেখানে চাকরি করছে, বা কোনো দেশের সেনাবাহিনীতে সে যোগদান করলো, বা সেখানকার স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলো, জমি ক্রয় করলো, সেখানে বসবাস শুরু করলো। তো এরকম ভাবে এই কয়েকটা কারণের জন্য তাকে সে নাগরিকত্ব অর্জন করতে পারে। সংকীর্ণ অর্থ বলতে কি বোঝায়? রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলো নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ, বিচার বিভাগের মাধ্যমে নাগরিকত্ব হিসাবে স্বীকৃতি হওয়াকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন দেশ বিভিন্ন রকমের শর্ত নির্ধারিত করে দেয়, অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই আবেদনকারী সেই সমস্ত শর্ত পালন করবে বলে নথি লিখা দেয়, তখন সেই দেশ তার নাগরিকত্ব দেয়। কি কি শর্ত? এর শর্তের মধ্যে বিভিন্ন শর্তগুলো আছে, যেরকম ধরে নাও ব্যক্তি যে দেশে নাগরিকত্ব অর্জন করতে চায় তাকে সেই দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়, এক নম্বর। দ্বিতীয় কি, যে দেশে নাগরিক অর্জন করতে চায় তাকে সে দেশের নিয়মাবলী অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে স্থায়ীভাবে বসবাস করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্ন সময় নির্ধারণ করেছে। যেমন ভারতের নাগরিকত্ব অর্জন করতে গেলে কোনো বিদেশিকে ভারতে স্থায়ীভাবে কমসে কম 10 বছর তাকে বসবাস করতে হবে, তারপরে সে আবেদন করতে পারবে। আবেদনকারী একজন সৎ চরিত্র ব্যক্তি, সে বিষয়ে যথাযথ প্রমাণপত্র সহ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এটা ভারত এবং ব্রিটেনের এই নিয়ম আছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট দেশের ভাষাগুলির মধ্যে যে কোনো একটি ভাষা তাকে জানতে হবে ভালো মতো। ব্রিটেনের ক্ষেত্রে ইংরেজি ভাষা তাকে জানতেই হবে, এবং ভারতের ক্ষেত্রে ভারতের সংবিধানে যে অষ্টম তফসিলে ভাষায় বর্ণিত আছে 22টি ভাষা, তার মধ্যে যে কোনো একটা ভাষা তাকে ভালো মতো জানতে হবে, তবেই সে ভারতীয় নাগরিকত্ব জন্য আবেদন করতে পারে এবং ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। পরবর্তী শর্ত কি বলা হচ্ছে, যে তাকে পূর্বের যে রাষ্ট্রের নাগরিকত্ব ছিল, একজন আমেরিকান সে যদি ভারতের নাগরিকত্ব নিতে চায়, তাকে আমেরিকার যে নাগরিকত্ব সেটা আগে ত্যাগ করতে হবে। আবেদনকারীকে প্রতিশ্রুতি দিতে হবে যে সে রাষ্ট্রের নাগরিক হতে ইচ্ছুক, সেখানে সারা জীবন বসবাস করবে। অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের জন্যই সে নাগরিকত্ব অর্জন করতে চায়, সেই ব্যাপারে তাকে আশ্বস্ত করতে হবে। কারণ অস্থায়ীভাবে বসবাসের জন্য বা চাকরির জন্য তাকে কিন্তু নাগরিকত্ব অর্জনের কোনো প্রয়োজন হয় না। এবার নাগরিকত্বকে আবার দুভাগে ভাগ করা হয়, পূর্ণ নাগরিকত্ব, আংশিক নাগরিকত্ব। পূর্ণ নাগরিকত্ব অর্থ হলো অনুমোদনের দ্বারা যে সমস্ত ব্যক্তি নাগরিকত্ব অর্জন করে তারা সাধারণ নাগরিক মতোই
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি সব রকমের অধিকার ভোগ করে, অর্থাৎ সম্পূর্ণ নাগরিকত্ব, যেমন ব্রিটেন এবং ভারত। কিন্তু কিছু কিছু দেশে অনুমোদন সিদ্ধ নাগরিকদের জন্য বিশেষ বিশেষ অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, তাদেরকে অসম্পূর্ণ নাগরিক বলা হয়। যেরকম উদাহরণ হিসেবে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন সিদ্ধ নাগরিক অর্জন করতে পর তিনি কখনোই রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে পারেন না, বা রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। আমেরিকাতে আছে ঠিক একরকম, ফ্রান্স, বেলজিয়াম, এই দেশেও কিন্তু আংশিক নাগরিকত্বের হার লক্ষ্য করা যায়। এবার সমষ্টিগত নাগরিকত্ব অর্জন, আমরা ব্যক্তিগত নাগরিকত্ব অর্জনের কথা আলোচনা করলাম বিস্তারিত। সমষ্টিগত মানে, ধরে নাও যখন অন্য কোনো রাষ্ট্র অন্য কোনো একটি রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল দখল করলো, তো সেই অঞ্চলে নিজ রাষ্ট্রের অন্তর্ভুক্ত করলো, তো সেই অঞ্চলে বসবাসকারী লোকেরা সেই রাষ্ট্রের সমষ্টিগতভাবে নাগরিকত্ব অর্জন করতে পারে। অধিকৃত অঞ্চলের সকলেই সমষ্টিগতভাবে সে অর্জন করবে। এইভাবে মাহে, চন্দননগর, গোয়া, দমন-দিউ, সিকিম, এই সমস্ত এলাকাগুলো যখন ভারত ভুক্তি হলো, অর্থাৎ যখন দেশ স্বাধীন হয়, তখন তো এগুলো দেশে স্থানীয় রাজারা শাসন করতো। এই এই যে এরা কিন্তু ব্রিটিশ আন্ডারে ছিল না, ওই জন্য তাদেরকে অপশন দেওয়া ছিল তারা কোন দেশে যাবে না যাবে, স্বতন্ত্র থাকতে পারে, বা পাকিস্তান, ভারত যে কোনো একটাতে যোগদান করতে পারে। কিন্তু তারা কি করেছে, স্বাধীন ছিল, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, এরকম স্বাধীনভাবে তাদের রাজত্ব চালানো সম্ভব নয়। তখন কোথাও কোথাও অপারেশনের মাধ্যমে ভারত ভুক্তি করা হয়েছিল, বা কোথাও কোথাও মিউচুয়াল বা চুক্তির মাধ্যমে ভারত ভুক্তি। তো এরকম দমন-দিউ, সিকিম, এই যে এলাকাগুলো যখন ভারত ভুক্তি হলো, তখন সেখানকার জনগণ কি হবে, তো স্বাভাবিকভাবে সমষ্টিগতভাবে তারা ভারতের নাগরিকত্ব অর্জন করে। এই এই যে নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতি, তাকে সমষ্টিগত নাগরিকত্ব বলা হয়। এছাড়াও ভারত ছাড়াও ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে এই নীতি লক্ষ্য করা যায়। এবার বিষয় হচ্ছে বিবাহ সূত্রে আলোচনা করছিলাম আমরা, যে অনেক দেশ আছে একজন ব্যক্তিকে সে দেশের নাগরিককে যদি বিয়ে করে তাহলে দ্রুত নাগরিকত্ব দিয়ে থাকে। আবার ভুয়ো নাগরিকত্ব শনাক্ত করার চেষ্টা এই সমস্ত দেশে আছে। এক্ষেত্রে ধরো একসাথে বসবাস করার ইচ্ছা না থাকা সত্ত্বেও একজন নাগরিক কি করে, টাকার বিনিময়ে নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করে। আবার কিছু দেশ যেমন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, সেখানে বিবাহের মাধ্যমে নাগরিকত্ব দিয়ে থাকে যদি বিদেশি পতি কিংবা পত্নী যে দেশে নাগরিকত্ব চায় সে দেশের স্থায়ী বাসিন্দা হয়। অর্থাৎ পতি পত্নীর মধ্যে যে কোনো একজনকে, ধরে নাও আমেরিকার কোনো পুরুষকে ভারতীয় মহিলা বিবাহ করলো, এবং সেখানকার সেই পুরুষ স্থায়ী বাসিন্দা, এও সেখানে স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত মেনে চলতে রাজি, তখন তাকে সেই দেশে নাগরিকত্ব দেওয়া হয়। আবার সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ একটি নির্দিষ্ট সময়ের পরে বিদেশি পতি বা পত্নী নাগরিকত্ব দিয়ে থাকে। অর্থাৎ বিবাহর সাথে সাথেই কিন্তু নাগরিকত্ব দেয় না, সেটা ফেক বিবাহ কিনা বা নাগরিকত্ব অর্জনের জন্য চুক্তি মাফিক বিবাহ কিনা সেটা তারা লক্ষ্য করে। সেজন্য একটা নির্দিষ্ট সময়, 2 বছর, 4 বছর, 5 বছর, এক একটা দেশে এক এক রকমের এরকম সময় নির্ধারণ করা হয়, তারপরে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। এছাড়াও তাদের ভাষাগত দক্ষতা এবং সে দেশের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেই বিষয়টিকেও যাচাই করা হয়, তারপরে বিবাহ সূত্রে নাগরিকত্ব দেওয়া হয়। বিনিয়োগের ক্ষেত্রে মাধ্যমে নাগরিক, ধরে নাও একজন শিল্পপতি, সে কোন একটা নির্দিষ্ট দেশে বিনিয়োগ করছে, এবং তার বিনিয়োগের ফলে সেই দেশের ইকোনমিক উন্নতি হবে। তো এরকম একটা, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, বলছি যে মানে মানে বিবাহ বিবাহ সূত্রে যেটা মানে বললে যে মানে বিবাহ সূত্রের হুম, ক্ষেত্রে বলছি, মানে জাপানের ক্ষেত্রে কি হয়, জাপানের যদি মানে জাপানের ক্ষেত্রে মানে জাপানের কোনো মেয়েকে মানে বিয়ে করলে, মানে অন্য কোনো হ্যাঁ, রাষ্ট্রের কোনো ছেলে যদি জাপানের মেয়েকে বিয়ে করে, তাহলে মানে হ্যাঁ, সে আবার জাপানের নাগরিকত্ব পায় আবার। মানে এটা এটা জাপানে শুধু অনলি আছে। হ্যাঁ বলো, মানে এটা কি আবার বলো। ঠিক, মানে এটা কি বলছি যে মানে মানে কোন ধরে নাও যে ভারতের কোনো ব্যক্তি, ঠিক আছে, জাপানের হ্যাঁ, কোনো মেয়েকে বিয়ে করলো, জাপানের কোনো মেয়েকে বিয়ে করলো, তো
হুম। তো সে নাকি জাপানের নাগরিকত্ব পেয়ে যাবে। এটা শুধু অনলি হ্যাঁ, জাপানেই আছে না? হ্যাঁ, না, এটা তো অনেক দেশেই আছে। হ্যাঁ, জাপানেরটা তুমি জানো, এরকম বেশ কয়েকটা দেশে আছে। হ্যাঁ, কোথাও ও আচ্ছা আচ্ছা। মহিলাদেরকে বিবাহ করলে বা মহিলা পুরুষ উভয়কেই বিবাহ করলেই এই পদ্ধতি আছে। এই বিনিয়োগের মাধ্যমে যে নাগরিকত্ব, আমি যেটা বললাম, যে কোনো বিত্তশালী ব্যক্তি নাগরিকত্ব বা পাসপোর্টের বিনিময়ে সম্পত্তি বা ব্যবসার বিনিয়োগ, সরকারি বন্ধক কেনা অথবা সরকারি নগদ অর্থ দান, এরকম ইনভেস্টমেন্টের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারে। যদিও এটি বৈধ বা সাধারণ বা সংখ্যা সীমিত, তবুও এই পদ্ধতি বিতর্কিত বলে বিবেচিত হয়েছে। ধরে নাও, এই বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন আর অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। এবং মার্কিন ডলার, ব্রিটিশ, 10 লক্ষ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ 2.5 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে ব্রিটিশ নাগরিকত্ব পেতে গেলে। এই বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করা হচ্ছে। তো মোটামুটি আমি সবগুলোই তুলে ধরলাম, যতগুলো ছিল নাগরিকত্ব সম্পর্ক, আহ, যে সমস্ত বিষয়গুলো অ্যাটাচমেন্ট। যদি কারো কিছু সাজেশন বা কিছু জানা থাকে তাহলে বলতে পারো। মোটামুটি সব বিষয় এসছে তো নাকি? হ্যাঁ দাদা এসছে। হ্যাঁ, সিলেবাসে এই কটাই আছে আর কি। হ্যাঁ।